তুই কি এইভাবে বাথরুম যাবে নাকি? ধোসা ভালো মন্দ মিলেই এই জার্নিটা হলো। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে। আমার সাথে রয়েছে আমার ভাই অঙ্কিত। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, এখন ঘড়িতে 6:15। সূর্য এখনো ওঠেনি, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আর আমাদের ট্রেন ছাড়বে সকাল 7টার সময়। এখান থেকে আমরা 12842 করমণ্ডল এক্সপ্রেসে শালিমার যাব। এই মুহূর্তে আমরা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানেই আমাদের ট্রেন 12842 চেন্নাই শালিমার করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। সাধারণত এই ট্রেনটি এই স্টেশনের 8 নম্বর অথবা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কিন্তু আজকে 5 নম্বর থেকে ছাড়বে। এলএইচবি কোচের এই ট্রেনটি প্রতিদিন সকাল 7টায় এখান থেকে ছাড়ে আর তারপর 1659 কিলোমিটার পথ পার হয়ে পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনে পৌঁছায় পরের দিন বেলা 11:05। অর্থাৎ 1659 কিলোমিটার পথ পার হতে এই করমণ্ডল এক্সপ্রেস সময় নেয় 28 ঘন্টা 5 মিনিট। আর এই যাত্রাপথে রয়েছে 15টি হল্ট এবং 299টি ইন্টারমিডিয়েট স্টেশন। বিরাট ট্রেন, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কামরার দিকে। এই ট্রেন আগে হাওড়া পর্যন্ত ছিল, তখন আইসিএফ কোচ ছিল আর জার্নি টাইম ছিল 27 ঘন্টা 40 মিনিট। কিন্তু বর্তমানে এই ট্রেন হাওড়া যায় না, আইসিএফ কোচও আর নেই। বিশাল এই 23 কামরার ট্রেনটিতে রয়েছে একটি ফার্স্ট এসি, 3টি এসি 2 টিয়ার, 8টি এসি 3 টিয়ার, 2টি এসি 3 টায়ার ইকোনমি, 3টি স্লিপার ক্লাস এবং 2টি জেনারেল আনরিজার্ভড কামরা। ট্রেনটিতে এসি কামরা অনেকগুলো থাকলেও একটু দেরিতে টিকিট কাটার জন্য আমরা এসির রিজার্ভেশন পাইনি, তাই এবারের এই ঘরে ফেরা আমাদের নন এসি স্লিপারে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর একেবারে সকাল 7টা বাজতেই ট্রেন ছেড়েও দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট না করেই ট্রেনে চেপেছি, তাই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে কিছুটা এগোতেই কি খাবো সেই ভাবছি। এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, সেখান থেকে বিভিন্ন খাবার বিক্রি করতে আসছে, সেই দেখে কিছু খাবার কিনে ফেললাম। 2 পিস পাউরুটি আর 2টো কাটলেট 40 টাকা কিনলাম, এবার খাই। জলখাবার খেতে খেতে ট্রেনের বাইরের দৃশ্য দেখে চলেছি। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলা ছেড়ে আমাদের ট্রেন পূর্ব ভারতের পথে এগিয়ে চলেছে। তামিলনাড়ুর থেকে ভারতের পূর্ব দিকে এগোতে থাকলে প্রথমেই যে অঙ্গরাজ্যটি আমাদের পার হতে হয় সেটি পশ্চিমবঙ্গবাসীদের কাছে অতি পরিচিত একটি রাজ্য, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিখ্যাত তিরুপতি মন্দিরের কথা কেই না জানে। সকাল 9টায় আমরা তামিলনাড়ু রাজ্য ছেড়ে সেই অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবেশ করেছি। সকাল 9:06 ট্রেন এসে দাঁড়ালো গুন্টুর স্টেশনে। এখানে এই ট্রেনের স্টপেজ নেই, কিন্তু জানি না কেন দাঁড় করানো হলো। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। এই গুডুর জংশন রেলওয়ে স্টেশনটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলায় অবস্থিত। এখানে এই ট্রেনের দাঁড়ানোর কথা ছিল না, জানি না কেন দাঁড়িয়েছিল। যাই হোক, ট্রেন আবার চলতে শুরু করেছে আর মোটামুটি 15 মিনিট লেটে চলছে।
বেলা 11:15 আমরা পৌঁছালাম এই ট্রেনের প্রথম হল্ট অন্ধ্রপ্রদেশ রাজ্যের অঙ্গল স্টেশনে। মাত্র 2 মিনিট ট্রেন এই অঙ্গল স্টেশনে দাঁড়িয়েছিল। এখন আবার ট্রেন চলতে শুরু করে এগিয়ে চলেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার দিকে। সময় মতো চললে দুপুর 1:30টায় আমাদের বিজয়ওয়াড়া পৌঁছে যাওয়ার কথা। তার আগে কৃষ্ণা নদী পার হতে হবে, আর দুপুরের লাঞ্চেরও একটা ব্যবস্থা করতে হবে। আমরা দু ভাই ঠিক করলাম অনলাইনে অর্ডার করে ধোসা আনিয়ে নেব। এখন দুপুর 1:15 আমাদের ট্রেন বিজয়ওয়াড়ার কাছাকাছি এসে পৌঁছেছে। এবার আমরা কৃষ্ণা নদীর উপর দিয়ে পের হব। এই হলো কৃষ্ণা নদী। ট্রেন এসে পৌঁছেছে বিজয়ওয়াড়া স্টেশনে। এই যে করমণ্ডল এক্সপ্রেস এর চেন্নাই সেন্ট্রাল থেকে শুরু করে শালিমার পর্যন্ত যে 1660 কিলোমিটার পথ যায়, এই বিজয়ওয়াড়া হচ্ছে তার দ্বিতীয় স্টেশন। এখন ঘড়িতে বাজছে 1:40। ট্রেন খুব ভালো চলছে। এখানে আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া রয়েছে। আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে আমরা অর্ডার দিয়েছি। আমি ওয়েট করছি সেই লাঞ্চের জন্য। প্লেটটা আবার প্লেট আছে একসাথে রাখবো। কটা নিন? ধোসা। চলো। লাঞ্চ করে হাত মুখ ধুতে না ধুতেই আমাদের ট্রেন তার তৃতীয় হল্ট অন্ধ্রপ্রদেশের এলুরুতে এসে পৌঁছেছে। এখানে ট্রেন মাত্র 1 মিনিট দাঁড়িয়েছিল। এখন আমরা এগিয়ে চলেছি অন্ধ্রপ্রদেশের তারেপল্লী গুডেমের দিকে। এই তারেপল্লী গুডেমের পর আসবে রাজামুন্দ্রি, আর রাজামুন্দ্রি ঢোকার আগে আমরা গোদাবরী নদী পার হব। দুপুরে লাঞ্চের পর কারোর কিছু করার নেই। ট্রেনে ভালোই ভিড়, তাই যে একটু শোবো তারও কোনো উপায় নেই। তাই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতেই এগিয়ে চলেছি। মাঝে মাঝে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, আবার কখনো ট্রেনের দুলুনিতে বা কামড়ার বিভীত শব্দে ঘুম ভেঙেও যাচ্ছে। এভাবেই কখন তারেপল্লী গুডেম স্টেশন পার হয়ে গেছি বুঝতেই পারিনি। যখন গোদাবরী নদীর কাছাকাছি এসে পৌঁছালাম, তখন ব্রিজের উপর দিয়ে ট্রেন চলার শব্দে একটা ঘোর কাটলো, আর তাই এখন ভালোভাবে উঠে বসলাম। এই হলো গোদাবরী নদী। এরই পূর্ব পারে রাজামুন্দ্রি শহর। রাজামুন্দ্রিতে এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল দুপুর 3:28, কিন্তু এখন ঘড়িতে 4:30 বাজছে। সকাল থেকে ট্রেন ভালোই চলছিল, কিন্তু এখন প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। 4:48 ট্রেন এসে পৌঁছালো রাজামুন্দ্রি স্টেশনে। অসম্ভব ভিড় ট্রেনে। কোনো রকমে আধা বসা আধা শোয়া অবস্থায় রয়েছি। রাজামুন্দ্রি স্টেশনে ট্রেন 2 মিনিট দাঁড়িয়েছিল। এখন আমরা এগিয়ে চলেছি বিশাখাপত্তনমের দিকে। সকাল 7টায় ট্রেন ছেড়েছে। তারপর দুপুর পেরিয়ে এখন সূর্য ডোবার বেলা। এরপর অন্ধকার হয়ে গেলে বাইরের দৃশ্যও আর সেভাবে দেখা যাবে না। এখন শুধুই অপেক্ষা আমরা কখন বাড়ি পৌঁছাবো। সকাল থেকেই ট্রেনে প্রচুর ভিড় রয়েছে। নিজের রিজার্ভ করা সিটে যে ঠিকভাবে বসবো তারও উপায় নেই। তবুও কোনো মতে চলেছি। কিন্তু রাত্রে 7:45 যখন আমাদের ট্রেন
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো, তখন আমাদের যে কি অবস্থা হলো তা নিজের চোখেই দেখুন। ও লাভলি, মনে হচ্ছে ট্রেনে দুর্গাপুজো হচ্ছে। বাথরুম পেলে বাথরুম যাওয়ার উপায় নেই, একেবারে যা তো অবস্থা। কেউ ভয়ে খাবার খাচ্ছে না, বাথরুম যেতে পারবে না বলে, হাত ধুতেও যেতে পারবে না, একেবারে বিচ্ছিরি অবস্থা। মিউজিক ব্লক। এটা আমরা 8 জনের সিটে কজন আছি? এই যে 15-16 জন আছি। 16টা লোক ডবল। 78 জনের সিটে তো বোধহয় 150 জন আছে। মানে রিজার্ভেশন করেও কোনো লাভ নেই। হ্যাঁ, রিজার্ভেশন করেও কোনো লাভ নেই। ক মাস আগে রিজার্ভেশন করেন আপনি? 4 মাস আগে রিজার্ভেশন করে এই দুর্গতি। আমিও তো 4 মাস আগে রিজার্ভেশন করি, কি লাভ হলো? ব্যাগ রাখা নিয়ে মারামারি চলছে। খাবার বিক্রি করছে, আরে খাবোটা কি করে সেটা তো ভাবতে হবে আগে। খাবার হাতে নিয়ে বসে রয়েছে। আরে হাত ধুতে পারছি না তো, খাবো কি করে? খাবার আগে তো হাতটা ধুতে হবে, তারপর আবার খেয়ে আবার আরেকবার হাত ধুতে হবে। যাবো রাস্তা কোথায়? আর বাথরুম গুলোর কি অবস্থা? ভয়ঙ্কর অবস্থা। এখানে ক্লিনও হলো না বাথরুম। ভাইজাকে এসেছে, ভাইজাকে ক্লিন হলো না। ক্লিন করার লোক ঢুকবে করতে, কত ব্যাগ থাকবে। এক গাদা ব্যাগ রাখা, যাতা একদম বিচ্ছিরি বিচ্ছিরি বিচ্ছিরি। चार मास आगे टिकिट काटो और 4 दिन आगे टिकिट काटो, एक अवस्था। হ্যাঁ, আরে আজকে টিকিট কাটো, মুড়ি মিছড়ি এক দর, কোনো সম্মান নেই রেলের কাছে। রেলের কাছে আলাদা কিছু নেই। 4 মাস আগে টিকিট কাটলে তোমাকে বলবে যে তোমার সিট কনফার্ম, ব্যাস ওইটুকুনি। 4 দিন আগে টিকিট কাটো আর 4 ঘন্টা আগে টিকিট কাটো, একই সব। মুড়ি মিছড়ি এক দর। তুমি কি এইভাবে বাথরুম যাবে নাকি? এই তোমার সবাই ভিডিও করছে, তুমি ভাইরাল হয়ে গেলে কিন্তু। বাবারে, দুর্গাপুজো ফেল ট্রেনে। না না কিচ্ছু নাই। আমি তো যে বাথরুমটায় গেলাম কোন রকমের পেঁচা করে বেরিয়ে এলাম, গন্ধে ঠেকায় আছে। পায়খানা হলো ওটা ভুলে যা। কাগজ দিতে হবে, কাগজ। গরম লেগে গেল। 1 ইঞ্চি জায়গা নিয়ে ওর মধ্যে আবার খাবার নিয়ে আসছে। হ্যাঁ, ওদের তো আসতেই হবে। আরেকটা ছবি তুলতে হবে শুয়ে পড়ার পর। শিয়ালদা প্ল্যাটফর্ম পেন সব ডেড বডি মনে হয়। आइसक्रीम बोले जावे तो आइसक्रीम गल जाएगा, इतना भीड़ है। 10 रुपया आइसक्रीम 10 रुपया। ট্রেন ছাড়ার একদম শেষ মুহূর্তে খাবার দিয়ে গেল। দুটো ফ্রুট জুস আছে, এটা হচ্ছে রাতের খাবার। দু প্লেট নিয়েছি, মালাবার পরোটা আর আলুর সবজি।
টিস্যু পেপার দিয়েছে আর চামচ দিয়েছে, ব্যবস্থা ভালোই। কিন্তু শেষ মুহূর্তে দিয়ে গেল, ওটা একটা টেনশনে ফেলে দিয়েছিল। সেটা হতেই পারে, যেরকম ভিড় আছে। আর এসিতে আপনার জানলা দিয়ে তো দেয়া যায় না, ওই জন্য আগে ওরা এসিতে দেয়, নন এসিতে তারপর আছে। গরম আছে, একদম গরম। মালাবার পরোটা, মালাবার পরোটা 2 পিস আছে, আর এটা সবজি। অনলাইনে নিল আপনার 110 টাকা এক প্লেট। তাতে এই একটা করে জুস দিয়েছে, হ্যাঁ ওর সাথে জুস আর 2টো করে পরোটা আর সবজি। এক প্যাকেটে যা তরকারি আছে দুজনের খাওয়া যাবে, সবজির কোনো টেস্ট নেই। আর মালাবার পরোটা পরোটাটা ঠিকঠাক আছে, হালকা করে ভাজা, খুব কম তেলে শেখার মতো। রেটিং কি ছিল? রেটিং তো 4-এর কাছাকাছি ছিল। এখানে ডমিনোজের সার্ভিস নেই, অন্য যেই থালিগুলো ছিল সেগুলো এইভাবে ট্রেনে খাওয়া যায় না, সেই জন্য অল্প খাবারের এটা দিয়েছে, কোনো রকমে পেট ভরা। মানে রেকমেন্ডেড নয়। নর্থ ইন্ডিয়ানদের হয়তো ভালো লাগবে না, সাউথ ইন্ডিয়ানরা ভালো লাগবে, থাকতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, সেসব ঠিক আছে, হাইজিনিক। সাউথের যেরকম টেস্ট হয়, ব্ল্যান্ড টেস্ট, সেই রকম টেস্টেরই খাবার। আমাদের নর্থ ইন্ডিয়ানদের একটু স্পাইসি না হলে ঠিক জমে না, সেই ব্যাপারটা নেই। চলো খেয়ে দাও, আমিও খেয়ে দিই। লিট্টির সাথে যে চোখাটা দেয় সেটাও বেশি টেস্ট। সে আর এখানে কোথায় পাবি। আমিও খেয়ে নি, কোন রকমে বসে রয়েছি। মানে বিজয়বাড়ার পর থেকে যা অবস্থা, ট্রেনে বসাটাই একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোন রকমে সময় কাটাচ্ছি, কালকে পৌঁছে গেলে একটা কাঠারি প্রণাম করে ট্রেন থেকে নামবো। আর এসি ছাড়া আমি স্লিপারে চেপে এরকম দূর পথে আমি যাচ্ছি না। সাংঘাতিক অভিজ্ঞতা হলো। ও না, হাত ধুতে যেতে পারবো না এটা আমি কোনোদিন ভাবিনি। বাথরুম যাওয়া তো দূরের কথা, কোথাও কিছু জল ফল সেভাবে নেই, একবারে বিচ্ছিরি। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর কাউকে বলেও কোনো কাজ হচ্ছে না। সব থেকে দুঃখের হচ্ছে এটা, এইভাবে মানে কি বলবো, কোনো সেফটি নেই, কোনো সিকিউরিটি নেই। আরে ইনসিকিউর, আমরা তো নয় ইয়াং ছেলে, বয়স্ক হলে কি হবে, কোনো সিকিউরিটি নেই। বয়স্ক মানুষরা কোনোভাবে বাথরুম যেতে পারবে না, যা অবস্থা এখন। আর রাতে তো মানে আরো সাংঘাতিক হবে, কারণ তখন তো মাটিতে সবাই শুয়ে পড়বে। অনেক অসুস্থ মানুষ, অনেক পেশেন্ট, হ্যাঁ পেশেন্ট যাতায়াত করে এই ট্রেনেতে। আর এইরকম অবস্থাতে এটা সম্ভব? একবারে মানে যা তা, কিচ্ছু বলার নেই, না কিচ্ছু নেই, নাথিং। জঘন্য, জঘন্য, একটাই কথা, জঘন্য। রাতে ঘুম সেভাবে হয়নি। সাইড আপারে 2 ভাই কোনোভাবে শুয়েছিলাম, তাই রাতে কোনো ভিডিও তুলতে পারিনি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পর উড়িষ্যার বেরহমপুর, খুর্দা রোড জংশন, ভুবনেশ্বর, কটক জংশন, জাজপুর কেওনঝাড় রোড, ভদ্রক আর বালেশ্বর পার করে সকালে আমাদের ট্রেন যখন খড়গপুর জংশনে এসে পৌঁছালো, তখন আমি সাইড আপার থেকে নিচে নামলাম। ঘড়িতে এখন সকাল 8:30। রাতের সেই ভিড় এখন আর নেই, ট্রেন অনেকটাই ফাঁকা। খুব খিদে পেয়েছে, তাই ঘুগনি কিনলাম। সেই ঘুগনি খেতে খেতে এগিয়ে চলেছি। 4 মাস আগে যেদিন এই ট্রেনের এসির টিকিট না পেয়ে স্লিপারের টিকিট কেটেছিলাম, সেদিন ভেবেছিলাম ভালোই হলো, এসিতে ট্রেন জার্নির অনেক ভিডিও রয়েছে, স্লিপারে এই ট্রেনে মানুষ কিভাবে যাতায়াত করে তার উপর একটা ব্লগ বানানো যাবে। কিন্তু তখন জানতামই না যে এই ট্রেনের স্লিপারে
প্রতিদিন কত কষ্ট করে কত মানুষ যাতায়াত করে। আজকে 20 ঘন্টা এই ট্রেনে কাটানোর পর আমার ভালো মন্দ মিলিয়ে যে অভিজ্ঞতা হলো, তাতে আমি আরও একবার আমার দেশটাকে চিনতে পারলাম। এটাই এই জার্নির সেরা প্রাপ্তি। প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন চলছে। আমরা সাঁতরাগাছির কাছাকাছি পৌঁছে গেছি। এই ট্রেন তো শালিমার পর্যন্ত যাবে। আমরা সাঁতরাগাছিতে নেমে যাব, কারণ আমরা হাওড়া যাব। যাই হোক, মোটামুটি ভালো মন্দ মিলেই এই ট্রেন জার্নিটা হলো। মন্দটা কি সেটা আর আমি নতুন করে বলছি না, ভালো যেটা সেটা বলি। সেটা হচ্ছে যে বেশ কয়েকজন মানুষের সাথে আলাপ হলো, যাদের সাথে গল্প করে সময় কাটালাম, সেটা ভালো লাগলো। আর ভারতবর্ষকে খুব কাছ থেকে দেখতে পেলাম। বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, সবাই আমরা একসাথে একটা মিনি ভারতবর্ষ যেন হয়ে গেছিল এই ট্রেনটা। যাই হোক, তবে একটা কথা আমি বলছি যে ব্লগিং বলতে যেটা বোঝায় সেটা আমি ঠিকভাবে এই ট্রেনের মধ্যে করে উঠতে পারিনি। সেই জন্য আমার দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু করার উপায় ছিল না, কারণ ট্রেনে এত ভিড় ছিল যে আমি ফ্রিলি মুভ করতে পারছিলাম না এবং বাকিদেরও অসুবিধা হতো, যার জন্য আমি স্টেশনে নামতেও পারিনি এবং জানলার সিট আমি পাইনি। যতটুকুনি জানলা পেয়েছিলাম ততটুকুনি আমি ভিডিও করেছি। আমার মিডল বার্থের সিট ছিল। তো যাই হোক, কষ্ট করে সময়টা কোনো রকমে কাটিয়ে দিয়েছি, কিন্তু সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। এবং ইচ্ছা ছিল যে এই ট্রেনে একটা স্লিপারে ভিডিও বানানো, স্লিপার কোচে এই ট্রেনে যাতায়াত করতে কেমন লাগে সেটাই দেখানোর চেষ্টা করেছিলাম। যতটা পারলাম দেখালাম। এসিতে যাতায়াতের ভিডিও প্রচুর রয়েছে, কিন্তু স্লিপারে সেরকম নেই। তো যতটা পারলাম দেখালাম। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয়দের শেয়ার করতে পারেন। তাহলে কিরকম পরিস্থিতি হয় এই ট্রেনের তারা সবাই জানতে পারে। সাঁতরাগাছি পৌঁছে গেছি, এবার নিচে নামছি। এখানেই মোটামুটি ফাঁকা হয়ে গেল তো। চলো চলে এলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন থেকে নামতেই ট্রেন স্টেশন ছেড়ে এগিয়ে গেল এই ট্রেনের শেষ স্টেশন শালিমারের দিকে। আমরা সাঁতরাগাছির থেকে লোকাল ট্রেনে চেপে হাওড়া গিয়েছিলাম। সেই জার্নিতে আমাদের কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ তার পরের জার্নি যেটা হতে চলেছে পাহাড়ে, সেটা নিয়ে খুবই উত্তেজিত ছিলাম। সেই পাহাড়ের ভ্রমণের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে। আজকের গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।